ডিবিএইচ ফাইন্যান্স, যেটা আগের নাম ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, সেটা যাত্রা শুরু 1997 সাল থেকে। এবং তখন আসলে বাংলাদেশের হাউজিং ফাইন্যান্সে শুধুমাত্র গভর্নমেন্টের হাউস বিল্ডিং ফাইন্যান্স ছাড়া আর কোনো প্রতিষ্ঠান ছিল না। সো প্রাইভেট সেক্টরে আমরাই প্রথম হাউজিং ফাইন্যান্স কোম্পানি হিসেবে যাত্রা শুরু করি। যদিও আমাদের যে লাইসেন্স, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা লাইসেন্স নিয়েছি একটা অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, সো আমাদের যে সব কিছু করারই লাইসেন্স আছে, লাইক আমরা এসএমই লোন থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই দিতে পারি, বাট বাই চয়েস আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র গৃহঋণ দিয়ে থাকছি, যেটা আমাদেরকে অন্যান্যদের কাছ থেকে পৃথক করেছে। আমাদের ডিবিএইচ এর যাত্রার শুরুর পিছনে আমি যেটা বলবো, সো সবচেয়ে বড় অবদান হচ্ছে গিয়ে ব্র্যাকের স্যার ফজলে হাসান আবেদ স্যার এবং উনি এবং গ্রিন ডেল্টা নাসির চৌধুরী স্যার, ওনারা মিলে অ্যাকচুয়ালি শুরু করলেন যে একটা পরিকল্পনা করলেন যে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে যেহেতু এত মানুষ, আমাদের দেশেও একটা হাউজিং ফাইন্যান্স কোম্পানি করা যায়। তো সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে আমরা যাত্রা শুরু করি এবং এখন পর্যন্ত আমরা প্রায় 60,000 পরিবারকে প্রায় 17,000 কোটি টাকার উপরে গৃহঋণ দিয়েছি। গৃহায়ণ মেলা প্রথমবারের মতো যেটা করলাম ডিবিএইচ ফেয়ার, পরবর্তী সময় এখন এই ফেয়ারটা রিহ্যাব করে থাকে, বাট এটা শুরু হয়েছিল কিন্তু ডিবিএইচ এর শুরুতে। তো এই যে নেতৃত্ব প্রদান আপনি যদি বলেন, এখনকার সিচুয়েশনে আসলে সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানই হাউজিং ফাইন্যান্স করছে, বাট এখন পর্যন্ত আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেটা গভর্নমেন্টের হাউস বিল্ডিং বাদে যারা শুধুমাত্র ইকুয়ালিটি হাউজিং ফাইন্যান্স করছে। ক্রেডিট রেটিং জিনিসটা হচ্ছে কি ঋণ পরিশোধের সামর্থ্য, এটা যেরকম ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিচ্ছি, লাইক আমরা ডিপোজিটারদের কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিচ্ছি, সো সেই টাকাটা যে আমরা শোধ দিতে পারবো সেটার যে সামর্থ্যটা, সেটাই আসলে ক্রেডিট রেটিংটা দিয়ে এটা আমাদের পরিমাপ করা হয়। সো ক্রেডিট রেটিংয়ের অনেকগুলা ধাপ আছে, তার মধ্যে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে কি AAA, দ্যাটস দ্য হায়েস্ট রেটিং। সো সেইটা আমরা গত 20 বছর ধরে অর্জন করেছি। এর পিছনে মূলত যেটা কারণটা আছে সেটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় টাকাটা আমরা নিচ্ছি আমাদের আমানতকারীদের কাছ থেকে, তাদের টাকা দিয়ে আমরা ব্যবসা করছি। সো এই আমানতকারীদের যখনই যার টাকা প্রয়োজন হচ্ছে, যখন আমাদের কাছে ভাঙতে আসছেন, আমাদের গত 27 বছরে কখনো রেকর্ড নাই যে কাউকে আমরা বলেছি যে আপনি 10 মিনিট পরে আসেন। সেটা যদি মেয়াদের পূর্বেও প্রয়োজন হয়, সেটা দেওয়ার মতো প্রস্তুতি আমরা সবসময়ই নিয়ে রাখি। সো ওই জায়গাটায় আমাদেরকে যেটা আমাদের ট্র্যাক রেকর্ড যেটা বলে, আমরা যদি যে কোনো ব্যাংক থেকে বা আমরা যখন আমাদের আমানতকারীদের কাছ থেকে আমরা আমানত গ্রহণ করি, সেটা আমরা সবসময় তার চাহিদার সাথে সাথে আমরা এটা শোধ করতে পারি। এবং আমাদের যখনই আমরা ব্যাংক থেকেও যখন আমরা কোনো ধরনের শর্ট টার্ম লোন নিয়ে থাকি, আমাদের অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি দেখা যাবে যে কখনোই আমরা কোনো দিন পেমেন্টে একদিনও দেরি করিনি। সো এইটা মেইনলি অ্যাকচুয়ালি যখন রেটিং এজেন্সিগুলো যখন রেটিং দিয়ে থাকে, তারা এই ট্র্যাক রেকর্ডগুলো দেখেই অ্যাকচুয়ালি আপনার রেটিংটা দেয় যে তারা ঋণ পরিশোধে তাদের ট্র্যাক রেকর্ড কীরকম এবং তাদের সামর্থ্যটা কীরকম। একটা হচ্ছে কি অতীতে কী করেছে, আর আরেকটা হচ্ছে কি তার ভবিষ্যতে করার যে সামর্থ্যটা, তার এখনকার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি এবং তার লিকুইডিটি পজিশনটা কীরকম। তো ওইটার উপর বেস করেই ইকুয়ালিটি আমরা এই AAA রেটিংগুলো অর্জন করেছি ধারাবাহিকভাবে। এবং ইকুয়ালিটি আমরা এইটার মাধ্যমে আমাদের সবচেয়ে বড় আস্থাটা যেটা আমরা বাণীতে দিতে চাই, সেটা হচ্ছে গ্রাহকদের প্রতি। গ্রাহকরা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের এখানে টাকা রাখলে তারা সুরক্ষিত এবং তাদেরকে এটা ফেরত পাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই জিনিসটাই আমরা ইকুয়ালিটি এটা নিশ্চিত করতে চাই আমাদের ধারাবাহিকভাবে 20 বছর AAA রেটিং অর্জনের মাধ্যমে। যে 35টা প্রতিষ্ঠান আছে এখন আর্থিক প্রতিষ্ঠান, তাদের গড় খেলাপি ঋণের পরিমাণ প্রায় 35%, বাট ভালো খারাপ আসলে সব সেক্টরেই আছে। সো আমাদের যেটা ব্যবসায়িক মডেল, সেটা হচ্ছে কি আমরা ডিপোজিটারদের কাছ থেকে টাকা নিয়ে সেটা কিলারিটি আমরা লোনে দিচ্ছি এবং আমাদের মার্জিনটা থাকছে 2 থেকে 2.5%। সো সেখানে আসলে আমাদের কোনোভাবেই সম্ভব না যে খেলাফি ঋণটাকে কিলারিটি যেটা 4-5% থেকে আমরা এটা বহন করার। সো আমাদের প্রথম সেজন্য উদ্দেশ্য থাকে যেন আমরা যখন একটা লোন দিয়ে থাকি বা একজন গ্রাহককে যখন আমরা সিলেক্ট করছি, তার মেইন যে জিনিসটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে তার ঋণ পরিশোধের সামর্থ্য। আমরা দিয়ে দেখি যে একজন ক্লায়েন্ট তার মাসিক ইনকাম থেকে তার সমস্ত খরচ মিট আপ করার পরে উনি কমফোর্টেবলি আমাদেরকে তার মাসিক কিস্তিটা পরিশোধ করতে পারবেন কিনা। সো এবং আমাদের যা ক্রেডিট নর্মস যেগুলো আছে, আমরা যেভাবে অ্যাকচুয়ালি একজন ক্লায়েন্টকে যে যাচাই করি, তার যে ডকুমেন্টগুলো নিয়ে থাকি এবং তার সাথে কথা বলে আমরা ওই জিনিসটাই দেখি যে আসলে অন্যান্যদের যদি আমরা বলি অনেক 2টা মডেল আছে। একটা মডেল হচ্ছে কি আমরা দেখি যে জামানত যেটা আছে, যে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি, সেটার মূল্যের উপর একটু একটা কমফোর্ট নিয়ে লোন দেওয়া। আমাদের স্পন্সর HDFC তাদের মডেলটা যদি আমরা ফলো করে থাকি, সেই মডেলটা হচ্ছে কি আমরা দেখবো যে ক্লায়েন্ট তার ঋণটা পরিশোধ করার মতো এবিলিটি তার আছেন কিনা, এবং ওইটার উপর বেস করে যেহেতু আমরা ঋণগুলো দিয়ে থাকি, তো সেই কারণে আমাদের খেলাফি ঋণটা কম। এবং আমাদের যদি তারপরও যে অ্যাকচুয়ালি আমাদের লোনের যে খেলাফি হয় না তা না, তো সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি সুদক্ষ রিকভারি টিম আছে, তারা ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে এটা অ্যাকচুয়ালি আদায় করে থাকে। সো সেই কারণে আমরা অ্যাকচুয়ালি আমাদের খেলাফি ঋণটা এখন পর্যন্ত হিস্টোরিক্যালি গত 27 বছরে এটা কখনোই 1% ক্রস করেনি। এবং এর সাথে আমি একটু অ্যাড করতে চাই,
খেলাফি ঋণ আসলে বেশ অনেকভাবেই কমানো যায়। আপনার খেলাফি ঋণ বেড়ে গেলে আপনি রাইট অফ বা অবলোপন বলে একটা কথা কিউআরপিটি খুবই প্রচলিত আছে, বাট ডিবিএইচ এখন পর্যন্ত গত 27 বছরে আমরা যে প্রায় 18,000 কোটি টাকার মতো লোন দিয়েছি, আমরা 1 কোটি টাকাও এখনও রাইট অফ করিনি। আমাদের টোটাল রাইট অফের পরিমাণ মাত্র 94 লাখ টাকা। সো আমরা কোনো রাইট অফ ছাড়াই আমাদের ক্রেডিট পলিসি বা আমাদের ওভারঅল যে ব্যবস্থাপনা সেটা দিয়েই আমরা অ্যাকচুয়ালি আমাদের খেলাফি ঋণটাকে 100% নিচে রাখতে পেরেছি। গ্রাহক বাছাইয়ের ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমাদেরকে আসলে একটু সিলেক্টিভ হতে হয়, কারণ আসলে আমাদের দেশের অবস্থা অন্যান্য অনেক দেশের চেয়ে কিছুটা পার্থক্য আছে। আপনারা জানেন যে আমাদের এখানে আইনি প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায়। তো সেই কারণে আমাদেরকে আসলে খুব সিলেক্টিভ হতে হয়, আমাদেরকে দেখতে হয় যে ক্লায়েন্টরা যেন খেলাফিটা না হন। তো সেই কারণেই আমরা লোনটা দেওয়ার সময়ই আমরা ওই জিনিসটা দেখি, যেটা আমি বলছিলাম যে তার এই লোনটা সে তার সমস্ত খরচ মিট আপ করার পরেও আমাদেরকে খুব সহজেই সে দিতে পারবেন কিনা, কমফোর্টেবলি সে দিতে পারবেন কিনা, লোনটা তার আয়ত্তের মধ্যে আছে কিনা বা তার এফোর্ডেবিলিটির মধ্যে আছে কিনা। তো এটাই আমরা আসলে যাচাই করে থাকি। জামানতের উপর আমাদের গুরুত্বটা কম। আমরা জামানত নিতে হয়, অবশ্যই নিয়ম অনুযায়ী নিতে হয়, যেহেতু হাউজিং লোন আনসিকিউরড দেওয়া যায় না, আমরা অবশ্যই জামানত নিয়ে থাকি, বাট আমাদের মূল ফোকাসটা থাকে ক্লায়েন্টদের প্রোফাইল, তার ইনকাম, তার খরচ, তার মান্থলি ডিপেন্ডেন্ট কতজন আছেন, তার অন্যান্য লোনগুলো যেগুলো নিয়েছেন সেগুলো উনি শোধ করছেন কিনা, আমাদের এখানে হোক বা অন্য ব্যাংকে হোক। সো এই জিনিসগুলো যাচাই করে আমরা ক্লায়েন্টকে সিলেক্ট করে থাকি বা তাকে ঋণটা প্রদান করে থাকি। এই বছরের প্রথম প্রান্তিকে আমাদের লোনের গ্রোথ হয়েছে 11%। সো এইটা আমি বলবো এই মার্কেট হিসেবে সন্তোষজনক, কারণ আমাদের আসলে রিয়েল এস্টেট সেক্টরটা একটা স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এর আগে থেকেই যেটা শুরু হয়েছে, ফ্ল্যাটের দাম আসলে একটু বেড়ে গেছে। যেহেতু ফ্ল্যাটের উপাদানগুলো দেশে অনেক কিছু তৈরি হলেও আর র মেটেরিয়ালগুলো কিন্তু আসছে বাইরে থেকে। সো আমাদের যে ডলার যখন 86 থেকে 120-25 টাকায় যখন চলে এসেছে, তখন কিন্তু উৎপাদন খরচটা বেড়ে গেছে। সো ডেভেলপাররা যখন ফ্ল্যাট তৈরি করছে, যে রড লাগছে, যে সিমেন্ট লাগছে, যে টাইলস লাগছে, সো এগুলোর খরচটা বেড়ে যাওয়ার ফলে তারা দাম ন্যাচারালি একটু বেশি চাচ্ছেন। কিন্তু যেহেতু ওভারঅল মানুষের আর্নিং ওরকম বাড়েনি এবং দেশে যেহেতু একটা উচ্চ মুদ্রাস্ফীতি চলছে, তো সেই কারণে এটা গ্রাহকদের পক্ষেও সম্ভব না যে সেই হাই প্রাইস দিয়ে অ্যাপার্টমেন্টটা কেনা। সো এই বেচা কেনাটা ক্লিয়ারলি কম হয়েছে। এর পাশাপাশি আমাদের সেক্টরের জন্য আরেকটা যেটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কি ড্যাব, যেটা হয়েছিল 2022-23-এ। তো সেই ড্যাব বাস্তবায়নের কিছু জটিলতার কারণে বা ডেভেলপারদের কিছু অসুবিধার কারণে তারা এটা অ্যাপিল করায়। সো ওই কারণে দেখা যাচ্ছে যে নতুন প্রজেক্টের নেওয়ার সংখ্যা অনেক কমে গিয়েছে এবং এর ফলে বাজারে সরবরাহ কমে গেছে। সো এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদের যে 11% যেটা প্রবৃদ্ধি হয়েছে ঋণ বিতরণে, আমি বলবো যে এটা মোটামুটি সন্তোষজনক। এবং আমরা যদি সিচুয়েশন ভালো থাকতো, আমরা হয়তো বা আরও ক্লারিটি প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম। কিন্তু এই পরিস্থিতিতে আমরা যে 11% যেটা প্রবৃদ্ধি হয়েছে, সেটা হচ্ছে কি ঋণ বিতরণে। তো সেটার পিছনে দুইটা ফোকাস আছে। আমরা অ্যাকচুয়ালি এখন আমাদের টোটাল 16টা শাখার মাধ্যমে আমরা ঋণ বিতরণ করছি। সো আমাদের সমস্ত বিভাগীয় শহরে, রাজশাহী, রংপুর, বগুড়া, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল সব জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে এবং আমাদের ফিউচারও অ্যাকচুয়ালি প্ল্যান আছে আরও বগুড়া, যশোর সব জায়গায় আমাদের ব্রাঞ্চ করার। সো একটা হচ্ছে কি আমাদের যে জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন হচ্ছে, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে কি আমরা এখন গত 2 বছর ধরে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের আইএফসির সাথে কাজ করছি যে কিভাবে আমরা এফোর্ডেবল হাউজিং লোন আরও বেশি দেওয়া যায়। যেটা হচ্ছে কি যারা মধ্যবিত্ত, যাদের ইনকাম মাসে 50,000 টাকার নিচে, তারা দেখা যাচ্ছে বেশিরভাগই এখনও ভাড়া বাসায় থাকতে হচ্ছে, কারণ তারা আসলে একটা অ্যাপার্টমেন্ট কেনার মতো যেই বাজেট, সেটা তাদের হয়ে উঠছে না, বা যেই অ্যাপার্টমেন্টগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো তাদের আয়ত্তের বাইরে। সো আমরা সেভাবে কাজ করছি যে কিভাবে এফোর্ডেবল হাউজিং লোনটাকে আরও দেওয়া যায়, যেন মাসে 15-20 লাখ টাকা লোন নিয়ে যেন অ্যাকচুয়ালি ওনারা একটা প্রপার্টির মালিক হতে পারেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং সেটা যেহেতু এই প্রোডাক্টটা আমাদের গত 1 বছর শুরু হয়েছে, এটা আমাদেরকে একটা প্রবৃদ্ধি দিচ্ছে। এর পাশাপাশি আমরা গত 2 বছর আগে ইসলামিক ফাইন্যান্সিং শুরু করেছি। সো এটাও আমাদেরকে হেল্প করেছে এই লোনের প্রবৃদ্ধির অর্জনে। তো আগে যেটা হতো, দেখা যেত যে গ্রাহকরা আসলে মেইনলি দেখতেন, যে আমানতকারীরা দেখতেন যে কোথায় রেট বেশি পাওয়া যাচ্ছে। তো ওইটাই তাদের সচেতনতা ছিল, ওই রিস্ক ব্যাপারটা তাদের মাথায় অত ছিল না, যে ঝুঁকিটা। সো এটা আমানতকারীরা যেহেতু তাদের কষ্টার্জিত অর্থ কোথাও রাখবেন, তো রাখার আগে তাদেরকে অবশ্যই এই মিনিমাম হোমওয়ার্কটা করতে হবে যে আসলে কোথায় তারা অ্যাকচুয়ালি রাখলে তাদের টাকাটা সুরক্ষিত থাকবে। সো যেহেতু ডিবিএইচ সেই আস্থাটা অর্জন করেছে, যেহেতু আমাদের খেলাফি ঋণের হার অত্যন্ত কম, এবং যেহেতু আমরা পরপর 20 বছর AAA রেটিং অর্জন করেছি, এবং আমাদের যারা আমানতকারী আছেন তাদের ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে অন্যান্য তাদের আত্মীয় স্বজনরা জানতে পেরেছেন ডিবিএইচের সার্ভিসের ব্যাপারে। সো এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করেছে। একটা হচ্ছে কি আমাদের ক্রেডিট রেটিং, আরেকটা হচ্ছে কি আমাদের লো এনপিএল, আমাদের সার্ভিস, এবং আরেকটা যেটা হচ্ছে কি আমাদের যারা গ্রাহকরা আছেন তাদের অ্যাকচুয়ালি ওয়ার্ড অফ মাউথে আমাদের অ্যাকচুয়ালি আমানতের প্রবৃদ্ধি হয়েছে। এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে আমাদের যেটা পার্থক্য হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে আমানতের ব্যাপারে
ব্যাংকের উপর অনেকটুকুই নির্ভরশীল, কিন্তু আমাদের যে 5,000 কোটি টাকা আমানত আছে সেখানে আসলে 1 টাকাও অ্যাকচুয়ালি ব্যাংকের আমানত না, এটা পুরোটুকুই আমাদের কোর ডিপোজিট। দ্যাট মিনস আইদার এটা একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির অথবা এটা কোনো কোম্পানির। সো এখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের যেটা কোর ডিপোজিট, যেটা ব্যাংকিং ডিপোজিট, সেটাকে আমরা আসলে ট্রেজারিতে আমরা মনে করি যেটা কাজে লাগতে পারে, কিন্তু আমাদের যেটা কোর ফাংশন, যেটা হচ্ছে আমরা লোন দিয়ে থাকি, সেই লোনের 100% ইজ ফাইন্যান্স বাই আওয়ার ডিপোজিটস। ইসলামিক ফাইন্যান্স যেটা আমি বললাম, এটা অ্যাকচুয়ালি ওভারঅল শুধু বাংলাদেশে না, বেশ কিছু দেশেই খুবই জনপ্রিয় হয়ে উঠছে এবং এটা জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সো তারই বাস্তবতায় আমরা 2023 সাল থেকে অ্যাকচুয়ালি আমাদের ইসলামিক ফাইন্যান্স উইংটা আমরা চালু করেছি। তার আগে আপনি জানেন যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হয়েছে, কারণ এটার আপনার অ্যাকাউন্টিং সিস্টেম, এটার গ্রাহকদের অ্যাকচুয়ালি যেভাবে আমরা নর্মালি একটা কনভেনশনাল লোনে ইন্টারেস্ট বেসড যে ক্যালকুলেশনটা, সেটা থেকে সম্পূর্ণ আলাদা। সো সেটার জন্য আমরা সফটওয়্যার অ্যাকচুয়ালি তৈরি করতে হয়েছে এবং সেটা আমাদেরকে পরীক্ষা করে তারপরেই আমরা এটা শুরু করেছি 2023 থেকে। সো গত 2 বছরে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। সো আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি আমরা যেই ডিপোজিট যেটা পাচ্ছি মুদারাবা ডিপোজিটস, এবং সেখান থেকে আমরা যে ইসলামিক ফাইন্যান্সিং করছি, আমরা যেটা প্রজেক্ট করেছিলাম যে 1 বছর বা 2 বছরের মাথায়, তার চেয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক ভালো করছি এবং আমরা অ্যাকচুয়ালি দিন দিন এটার অ্যাকচুয়ালি আপনার জনপ্রিয়তা বাড়ছে। এবং আমরা দেখছি যে আমাদের এখনকার সিচুয়েশনে আমাদের প্রায় যেটা আমরা মান্থলি আমাদের বিজনেস হয়ে থাকে তার প্রায় 25% এখন আসছে আমাদের ইসলামিক উইংয়ের মাধ্যমে, এবং আমরা আশা করি যে এটা উত্তরোত্তর আরও বাড়বে। এখন আপনি কিভাবে ইসলামিক উইংটা কনভেনশনালের চেয়ে আলাদা সেটা যদি আমরা বলি, কনভেনশনাল সিস্টেমটা আসলে দাঁড়িয়ে আছে ইন্টারেস্ট বেসড আপনার সিস্টেমের উপর। দ্যাট ইজ আপনি একটা লোন নেবেন বা একটা ডিপোজিট পাবেন, আপনি জানবেন যে আপনার সুদের হার কত, এবং সেই সুদের হারটা আপনার এটা আইদার পরিবর্তনশীল হতে পারে, এটা ফিক্স থাকতে পারে। সাধারণত শর্ট টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারটা ফিক্স থাকে। যদি বলা হয় আপনাকে 11% দেওয়া হবে 6 মাসে, আপনাকে 11%ই দিতে হবে। বাট ইসলামিকে আসলে অ্যাকচুয়ালি আপনি কোনো কিছু সুনির্দিষ্ট করতে পারবেন না, এবং এখানে সুদটা নেই। এখানে যেটা আছে, আমরা যে ইসলামিক ডিপোজিটে যে ফান্ডটা নিচ্ছি, সেই ফান্ডটা আমরা তো বিজনেসে ইনভেস্ট করছি, এটা দিয়ে আমরা ইসলামিক ফাইন্যান্সিং করছি। ক্লায়েন্টদেরকে আমরা তাদের বাড়ি করার জন্য বা গাড়ি কেনার জন্য আমরা তাদেরকে ফাইন্যান্সিং করছি। তো সেখান থেকে যেই আয়টা হচ্ছে, সেই আয়ের একটা পার্সেন্টেজ আমরা শেয়ার করছি আমাদের ডিপোজিটারদের সাথে। দ্যাট ইজ আমরা তার সাথে যখন আমরা চুক্তি করব, তখন আমরা বলবো যে আপনার টাকাটা আপনি 6 মাসের জন্য রাখবেন, এই 6 মাস এটা আমরা বিনিয়োগ করে যে ইনকামটা হবে, সেই ইনকামের আপনি 75% বা 80% আপনি পাবেন। সো এই এবং বাকি 20% আমরা যেহেতু এটা ম্যানেজ করব, সো এর ব্যবস্থাপনা চার্জ হিসেবে আমাদের থাকবে। সো এই চুক্তিটা ফাইনাল হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আমার মুনাফার ডিস্ট্রিবিউশনের হারটা সেটা প্রথমে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু মুনাফাটা কত হবে সেটা আমি জানি না, কারণ আমি জানি না যে আমি কতটুকু মুনাফা করব। সো আমি যদি এখন 13.5% মুনাফা করি কথার কথা, তাহলে আমার ডিপোজিট প্রায় 11%-এর মতো এক্চুয়ালি রিটার্ন পাবেন। বাট আমি যদি 12% মুনাফা করি, তাহলে আমার ডিপোজিটার 9.6%-এর মতো পাবেন, যদি উনি 80% অ্যাকচুয়ালি ওনার সাথে আমার অংশীদারিত্ব চুক্তি হয়। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ডিপোজিটটা কালেক্ট করছি। একইভাবে কেউ যখন অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে ফাইন্যান্সিং নিচ্ছেন, তখন উনি কিন্তু আমাকে কোনো ইন্টারেস্ট সহ কোনো মাসিক কিস্তি দিচ্ছেন না। তার সাথে আমার যে চুক্তিটা হচ্ছে, আমি আর আপনি মিলে আমরা টোটাল 100 টাকা বিনিয়োগ করে একটা ফ্ল্যাট কিনলাম, সেখানে আপনি দিলেন 30 টাকা, আমি দিলাম 70 টাকা। সো আমি যে 70 টাকা দিয়েছি, কিন্তু আমি সেই ফ্ল্যাটটায় ভোগ করবো না, আপনি পুরোটুক থাকবেন, বা আপনি এটা অন্যভাবে ইউজ করবেন, অফিস হিসেবে বা বাসা হিসেবে ইউজ করবেন। সো আমার যে অংশটা যেটা আপনি ভোগ করছেন, সেটার জন্য আপনি আমাকে মাসে মাসে একটা ভাড়া দিবেন বা রেন্ট দিবেন। সো ওই সিস্টেমে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিংটা ক্যালকুলেশনটা হচ্ছে, এবং আপনি যে আমাকে অ্যাকচুয়ালি ভাড়াটা দিবেন, সেই ভাড়ার মধ্যে আমি যে 70% আছে সেটার একটা মূল টাকাও আপনি আমাকে দিবেন, সো দ্যাট যখন অ্যাকচুয়ালি আপনার সাথে আমার এই 10 বছরের চুক্তি বা 15 বছরের চুক্তিটা শেষ হয়, আপনি যেন আমার অংশটা কিনে নিতে পারেন। সো এখানে বেসিক্যালি লোন এগ্রিমেন্ট হচ্ছে না, হচ্ছে 3টা এগ্রিমেন্ট। আমরা একটা অংশীদারিত্ব চুক্তি করছি, দেন আমরা অ্যাকচুয়ালি একটা পারচেস চুক্তি করছি, এবং তারপর আমরা অ্যাকচুয়ালি একটা ভাড়ার চুক্তি করছি। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ইসলামিক ফাইন্যান্সিংয়ে দিয়ে থাকি। এবং আমাদের ইসলামিক ফাইন্যান্সিংয়ের ব্যাপারে আমাদের যে শরিয়া কমিটি আছেন, সো সেই শরিয়া কমিটি সুপারভিশনে আমরা আমাদের সমস্ত প্রোডাক্ট এবং আমাদের পিপিজিগুলা তৈরি করছি। এবং এখানে একটা জিনিস আমরা প্রথম থেকেই আমাদের ডিবিএইচের আমাদের বোর্ড থেকেও এবং আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা জিনিস আমরা খুব ফোকাস, আমাদের গ্রোথ যদি স্লো হয় সেটা হোক, কিন্তু আমরা এখানে অবশ্যই আমরা শরিয়ার পরিপালনটা পুরোপুরিভাবে করব। দ্যাট ওয়াজ আওয়ার টার্গেট প্রথম দিন থেকে, যেন কেউ এটা নিয়ে কোশ্চেন না করতে পারে যে এটা আসলে কিভাবে আলাদা হলো। এটা যেন অনেক সময় এই ধরনের কোশ্চেনগুলো চলে আসে ইসলামিক ফাইন্যান্সিংয়ের ব্যাপারে, স্পেশালি যখন আমরা এই ধরনের শেয়ারিংয়ে না গিয়ে আমরা যখন একটা প্রজেক্টেড একটা বলি যে আপনি আমার কাছে ডিপোজিট করেন, আমরা আপনাকে 11%-এর কাছাকাছি দিব, দিন শেষে দেখা যায় তখন 11%ই দিতে হচ্ছে, যেসব ইসলামী ব্যাংক প্রজেক্টেড একটা বলছে। কারণ কাউকে একটা প্রজেকশন দিয়ে তার চেয়ে কম দেওয়াটা অ্যাকচুয়ালি একজন গ্রাহক হিসাবে তখন এটা তার জন্য অ্যাকচুয়ালি দেখা যায় যে
এটা মনোকষ্টের কারণ। তো সেই কারণে দেখা যায় যেটা প্রজেক্ট করছেন আপনি বছরের শুরুতে সেটাই আপনাকে দিন শেষে দিতে হচ্ছে। সেটা পুরাপুরি আসলে ইসলামী শরিয়া হয় কিনা সেটা নিয়ে কিছু কোশ্চেন আছে। আমরা কোনো ধরনের প্রাক্কালিত কোনো রেট বলবো না, আমরা বলবো যে আমরা যে মুনাফা করব বা আমরা যে আয় করব সেই আয়ের একটা শেয়ারিং আপনার সাথে আমার হবে, এবং সেই শেয়ারিংটা কী রেশিওতে হবে সেটা আমরা প্রথম দিনই নির্ধারণ করে নিচ্ছি এবং চুক্তিতে থাকছে। আমাদের এখন 16টা ব্রাঞ্চের মাধ্যমে আমরা আমাদের সমস্ত বিভাগীয় শহর কভার করছি। সমস্ত বিভাগীয় শহরে আমাদের এখানে শাখা আছে। যেহেতু আসলে আপনার বাংলাদেশের আবাসন খাতটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা শুধুমাত্র এখন ঢাকা আর চিটাগং কেন্দ্রিক না, সো সেইটার বাস্তবতা মাথায় রেখেই আমরা অ্যাকচুয়ালি 16টা ব্রাঞ্চ করেছি এবং তার মধ্যে অ্যাটলিস্ট 8টা ব্রাঞ্চ হচ্ছে গত 5 বছরের মধ্যেই করা। আমরা এবং প্রতিনিয়তই অ্যাকচুয়ালি আমরা রেকি করছি যে আমরা অনুসন্ধান করছি কোথায় কোথায় আমরা আরও অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চ করতে পারি, এবং একটা ব্রাঞ্চ করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ব্রাঞ্চ তো আসলে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হতে হবে, তাই না? এটা অ্যাকচুয়ালি প্রফিটেবল হতে হবে। সো সেটা মাথায় রেখেই অ্যাকচুয়ালি যেহেতু আমাদের আসলে প্রোডাক্ট খুব বেশি না, আমরা যেহেতু অন্যদের মতো এসএমই বা অন্যান্য প্রোডাক্টটা এখনও করছি না, শুধুমাত্র হাউজিং প্রোডাক্টই করছি। সো এবং হাউজিং প্রোডাক্টে যেহেতু স্প্রেড খুব কম, সাধারণত ইন্টারেস্ট রেটটা এই ধরনের সিকিউরিড লোনে অন্যান্য লোনের চেয়ে একটু কম হয়ে থাকে। তো সেটা মাথায় রেখেই অ্যাকচুয়ালি আমাদের করতে হয় যে একটা প্রফিটেবিলিটি একটা প্রজেকশন করতে হয় যে কোথায় একটু ব্রাঞ্চ করলে একটু আমাদের জন্য প্রফিটেবল হবে। বাট আপনি যেটা বললেন যে আমাদের প্রতিটা নাগরিকেরই তো ইকুয়ালিটির একটা আকাঙ্ক্ষা আছে যে আমি নিজের বাসায় থাকবো। সো ওইটাকে মাথায় রেখে, এবং ডিবিএইচের স্লোগানটাই হচ্ছে সবার হোক একটু নিজের ঠিকানা, তো এটা রেখেই অ্যাকচুয়ালি আমরা যেটা আমরা বললাম যে আমরা সাশ্রয়ী আবাসন নিয়ে কাজ করছি, এটা আমরা ডেভেলপারদের সাথেও কাজ করছি। বাট এখানে আসলে কিছুটা গভর্নমেন্টেরও সাপোর্ট লাগবে, যে আসলে একটা ইনসেন্টিভ থাকতে হবে যে একজন ডেভেলপার যে সে 500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তৈরি করে যে ঝুঁকিটা নেবেন, তো সেই ঝুঁকিটার জন্য তার আইদার অন্যান্য দেশে আমরা দেখেছি আইদার তাকে অ্যাকচুয়ালি জমি দিয়ে সাহায্য করা হয়, গভর্নমেন্টের যে জমিগুলা সেখানে আপনার পাবলিক পার্টনারশিপ প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে প্রজেক্টগুলো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা অ্যাকচুয়ালি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন এই ধরনের প্রজেক্ট যারা করছেন। তো বাংলাদেশে এখনও ওরকম কিছু নাই, বাট আমাদের মাননীয় গভর্নর স্যার অ্যাকচুয়ালি এফোর্ডেবল হাউজিংয়ের ব্যাপারে খুবই সচেতন, এবং ওনার সাথে আমাদের বেশ কিছু মিটিং হয়েছে শুধুমাত্র এই এফোর্ডেবল হাউজিংটাকে কীভাবে আরও অ্যাকচুয়ালি গ্রাহকদের কাছাকাছি নেওয়া যায়, ডেভেলপারদেরকে কীভাবে আরও অ্যালাইন করা যায় এই ছোটো প্রজেক্ট করার ব্যাপারে, এবং সো দ্যাট একটা অ্যাপার্টমেন্ট যেন একটা মানুষ 25 লাখ টাকা 20 লাখ টাকায় কিনতে পারে। অ্যাপার্টমেন্টের সাইজ হতে হবে না 1200-1500, এটা 500-600 স্কোয়ার ফিটে হতে পারে। যখন একটা মানুষ পরিবার শুরু করে, অনেক সময় এখন নিউক্লিয়ার ফ্যামিলি দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ 2 জন মানুষ, তাদের তো আসলে 3 বেডরুমের ফ্ল্যাটের দরকার নাই। সো আগেকার দিনে যেটা ছিল যে মানুষজন চিন্তা করতো ফ্ল্যাট বা বাড়ি আমরা জীবনে একবারই কিনবো, একটু বড় কিনে রাখি, সো দ্যাট অ্যাকচুয়ালি আমাদের এটা দিয়ে যেন সারা জীবনের অ্যাকচুয়ালি এটা চলে যায় আর মুভ না করতে হয়। কিন্তু এখনকার সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন সেকেন্ডারি মার্কেটও ডেভেলপ করছে। ইউ ডোন্ট হ্যাভ টু স্টে ইন এ হাউস ফর 50 ইয়ার্স। আপনি অ্যাকচুয়ালি একটা আপনার এখনকার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি কিনলেন, পরবর্তী সময়ে আপনার পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হলো, আপনি একটু বড়তে মুভ করলেন, অথবা আপনার লোকেশন আপনি চেঞ্জ করতে হলো, আপনি লোকেশন মুভ করলেন। সো এটা অ্যাকচুয়ালি সম্ভব, এবং এখনকার সেকেন্ডারি মার্কেটেও কিন্তু ফ্ল্যাট বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এখনও ফ্ল্যাট চিন্তা করলে আমাদেরকে ঢাকা শহরে 1 কোটি টাকার বাজেট করতে হয়, কিন্তু আসলে 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার মানে দেখা হবে যে কিনা আপনার সবসময় নাম্বারটা উইল বি লিমিটেড। বাট আমরা যদি ফ্ল্যাটকে 25-30 লাখ টাকায় নিয়ে যেতে পারি, এবং তখন যদি দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের মাধ্যমে 15-20 লাখ টাকা লোন নিয়ে মাসে 15,000 টাকা কিস্তি দিয়ে উনি যদি ফ্ল্যাটটার মালিক হতে পারেন, তখন এটার অ্যাকচুয়ালি অনেক অ্যাকচুয়ালিটা চাহিদাটা বৃদ্ধি পাবে, এবং তখন অ্যাকচুয়ালি প্রপারলি হাউজিং ফাইন্যান্স মার্কেটটা বাংলাদেশে ফ্লারিশ করবে। আমাদের এখানে আবাসনের দাম অনেক বেশি, এটার মূল কারণ হচ্ছে কি আমাদের দেশটা ছোট, মানুষ বেশি, সো জায়গার দাম অনেক বেশি। সো এখন যদি জায়গা যেটা গভর্নমেন্টের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি আমরা প্রাইভেট পার্টনারশিপে এবং পাবলিক পার্টনারশিপে করতে পারি, তো এবং ডেভেলপারদেরকে যদি বলা হয় যে সেখানে আপনাকে এত পার্সেন্টেজ করতে হবে আপনার মধ্যবিত্ত আয়ের জন্য, বাকি পার্সেন্ট আপনি ইকুয়ালিটি উচ্চবিত্তদের জন্য করেন, সেটা আপনি যেই প্রাইসে বিক্রি করেন, কিন্তু এটা যেটা আপনি মধ্যবিত্তদের জন্য করবেন বা উচ্চ নিম্নবিত্তদের জন্য করবেন সেটা একটা প্রাইস সিলিং থাকবে, আপনি এই দামে বিক্রি করতে হবে বা এত স্কোয়ার ফিটের মধ্যে করতে হবে। তার বদলে আপনি কি পাচ্ছেন? আপনি একটা জমি পাচ্ছেন। তো যেই জমিটা আসলে আপনাকে কিনতে হতো ডেভেলপার হিসেবে অনেক বেশি দামে, অথবা একটা জয়েন্ট ভেঞ্চার করতে হতো প্রায় 50-60% ল্যান্ড ওনারকে দিয়ে। তো এই সুবিধাটা যদি পান, গভর্নমেন্ট যদি এই সাপোর্টটা প্রোভাইড করেন, তাহলে দেখা যাবে যে অ্যাপার্টমেন্টের দাম অনেক কমে আসবে, এবং তখন ডেভেলপারদের পক্ষেও ইকুয়ালিটি সম্ভব হবে এইভাবে সাশ্রয়ী আবাসনে ইকুয়ালিটি ফোকাস করা, যেটা আমরা দেখেছি ইন্ডিয়াতে হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে। সো এটা ইকুয়ালিটি এই মডেলটা অবশ্যই ইকুয়ালিটি কাজ করে, এবং সেখানে ইকুয়ালিটির বড় ভূমিকা হচ্ছে যে যাদের হাতে এই ব্লক ল্যান্ডগুলো থাকে, মোস্টলি গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার হাতে থাকে। সো গভর্নমেন্ট যদি এটা দায়িত্ব নিয়ে ইকুয়ালিটিটা করেন তাহলে দেখা যাবে, এবং এটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। আমি যেটা বললাম, আমরা বাংলাদেশ ব্যাংকে অনেকগুলো মিটিং করেছি, এখানে বিভিন্ন সংস্থাকে ডাকা হয়েছে যাদের হাতে এরকম জমি আছে, তারা এইসব জমি ইকুয়ালিটি কীভাবে
প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে করে ডেভেলপারদের সাহায্য নিয়ে এখানে কীভাবে আমরা সাশ্রয়ী আবাসন করতে পারি সেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। বাট কেবল তো শুরু হয়েছে, সো হয়তো বা সময় লাগবে, বাট আমরা আশা করি যে অ্যাকচুয়ালি দ্য ডিরেকশন ইজ রাইট, যে আমরা অ্যাকচুয়ালি সঠিক পথে যাত্রাটা শুরু করেছি। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক যেটা করতে পারে সেটা হচ্ছে কি, যেটা আগে ছিল 2010 পর্যন্ত ছিল, 2007 থেকে 2010 পর্যন্ত ছিল, যারা প্রথমবারের মতো নিজে থাকার জন্য ফ্ল্যাট বা বাড়ি করছে তাদের জন্য অ্যাকচুয়ালি দেখা যেত যে একটা রিফাইন্যান্স স্কিমে তারা স্বল্প সুদে ঋণ পেতেন। আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টদেরকে লোন দিতাম, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে রিফাইন্যান্স করতো। সো যদি মার্কেটের রেট তখন 13% ছিল, বাট এই স্কিমের আওতায় যারা লোন নিয়েছেন তারা 9%-এ এখনও শোধ করছেন। 2010-এর লোন, যেটা 15-20 বছরের লোন, এখনও তারা 9%-ই দিয়ে যাচ্ছে, বিকজ এখানে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে পুনরর্থায়ন করেছে। এবং এই জিনিসটা আসলে হাউজিংয়ের ক্ষেত্রে দরকার, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের মতো যেসব দেশগুলো আছে, উন্নয়নশীল দেশ আছে, সব জায়গায়, ইভেন এখনও মালয়েশিয়াতেও এটা আছে, অন্যান্য ইন্ডিয়া বা অন্যান্য দেশের কথা বাদই দিলাম। সো এই দুইটা সাপোর্ট অ্যাকচুয়ালি খুব দরকার, এবং এর পাশাপাশি আমাদের আইনি ব্যাপারটা একটু সংস্কার দরকার। আমি যেটা বলছিলাম যে আমাদের আইনি যে জটিলতা, কারণ লোন দিলে লোনের অ্যাকচুয়ালি ডিফল্ট হতেই পারে, কিন্তু একটা ডিফল্ট যদি আদায় করতে 5-6 বছর চলে যায় তাহলে দেখা যায় যে তার ফাইন্যান্সিয়াল কস্ট অনেক বেড়ে যায়, এবং তখন অনেক আর্থিক প্রতিষ্ঠান নিরুৎসাহিত হয়ে যায় এইসব লং টার্মে লোন দিতে। সো এই আইনি জটিলতাগুলো কীভাবে আরেকটু সহজ করা যায়, এই ব্যাপারগুলো যদি গভর্নমেন্ট একটু নজর দেন তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের হাউজিং সেক্টর অ্যাকচুয়ালি খুবই প্রবৃদ্ধি অর্জন করবে। আর্থিক খাতের অ্যাকচুয়ালি সমস্যা অবশ্যই আছে, এবং তার মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে কি গভর্নেন্সের সমস্যা, যে কর্পোরেট গভর্নেন্স বলেন, এবং আরেকটা সমস্যা হচ্ছে এটারই বাই প্রোডাক্ট হচ্ছে কি নন পারফর্মিং লোন, যে অনেক আপনার খেলাপি ঋণ তৈরি হচ্ছে। সো ডিবিএইচের অবস্থান এই ব্যাপারে সবসময় খুবই আমরা সচেতন, যেটা হচ্ছে কি আমাদের যেন সাকসেসফুল মডেলে আমরা বিজনেস করার জন্য আমাদেরকে খেলাপি ঋণটাকে খুবই কম রাখতে হবে, এবং আমাদেরকে এই গ্রোথ যে অ্যাপিটাইট আছে সেটাকে আমাদের কিছুটা হলে আমাদেরকে লোভ সম্বরণ করে হলেও অ্যাকচুয়ালি আমাদেরকে এটা করতে হচ্ছে, বিকজ আমাদের আসলে যেই ওভারঅল সিচুয়েশন, যেখানে অ্যাকচুয়ালি আমার একটা লোন ডিফল্ট হয়ে গেলে পেতে 5 বছর ওয়েট করতে হবে, সেই ধরনের সিচুয়েশন আমার খুব বেশি আসলে রিস্ক নেওয়ার স্কোপ নাই। সো এই কারণে অ্যাকচুয়ালি আমরা যেটা করি যে খুব সিলেক্টিভলি আমরা লোনগুলো দিয়ে থাকি, তার মধ্যেও আমরা চেষ্টা করছি সিলেক্টিভলি আমরা আমাদের কাজগুলো করেও কীভাবে বেশি সংখ্যক ক্লায়েন্টের কাছে যাওয়া যায়, সেই কারণেই আমরা শাখা সম্প্রসারণ করছি, আমরা নতুন নতুন প্রোডাক্ট করছি। যেই ক্লায়েন্ট ইসলামিকে পছন্দ করবেন বা যেই ক্লায়েন্ট এফোর্ডেবল হাউজিং লোনটা নেবেন, তাদেরকে কীভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের টার্গেটের মধ্যে নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সো আমাদের মূল ফোকাসটা এখনও থাকবে যে আমরা যেই কাজটা আসলে পারি সেই কাজটাই করা, লাইক জ্যাক অফ অল ট্রেড না হয়ে আমরা যেহেতু হাউজিং ফাইন্যান্সেই আমরা নিজেদেরকে গত 25 বা 27 বছরের যে এক্সপিরিয়েন্সটা আছে, তো সেই এক্সপিরিয়েন্সটাকে আমরা লেভারেজ করে এখানেই আমরা মূল ফোকাসটা রাখতে চাই। এবং তার পাশাপাশি অলরেডি আমরা কিছু প্রোডাক্ট অলরেডি শুরু করেছি, আমরা এখন গাড়ির লোন দিচ্ছি, পার্সোনাল লোন দিচ্ছি, ভবিষ্যতে হয়তো আমরা এসএমই লোনও দিব, বাট সেটা আমাদের সবসময় বুকের হয়তো দেখা যাবে 25-30%-এর বেশি হবে না। আমাদের মূল ফোকাসটা থাকবে হাউজিং ফাইন্যান্সে, বিকজ আমরা যেটা মনে করি যে বাংলাদেশে 17 কোটি দেশের মানুষের হাউজিং ফাইন্যান্সের ডিমান্ড সবসময়ই থাকবে, এবং এখন যেই মার্কেটটা আমরা দেখছি সেই মার্কেটটা আসলে ইজ লাইক পিনাট। আমাদের আসল মার্কেটটা এখনও রয়েই গেছে যেখানে আমরা আসলে এখনও ঢুকতে পারিনি, যেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ক্লায়েন্ট, যাদের মাসে ইনকাম পারিবারিকভাবে 50,000 টাকা বা তার নিচে, যারা মোস্টলি ভাড়া বাসায় আছে, তাদেরকে যখন আমরা হোম ওনারশিপে নিয়ে আসতে পারবো তখনই আসলে আমাদের টোটাল অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো যে বিজনেসের চেঞ্জটা। এবং আমরা অ্যাকচুয়ালি ওই উদ্দেশ্য নিয়েই কাজ করছি যে কীভাবে আরও বেশি মানুষকে হোম ওনারশিপে আনা যায়, এবং আমাদের লোনের নন পারফর্মিং লোনটাকে কম রেখেই কীভাবে আমরা আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছতে পারি। সো গ্রাহকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আমাদের ডিবিএইচ ফাইন্যান্সের অ্যাকচুয়ালি অলরেডি আমরা প্রায় 27 বছর পার করেছি, এবং আমরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আপনাদের দোয়ায় অ্যাকচুয়ালি আমরা বিজনেসে আমাদের অবস্থানটা ধরে রাখতে পেরেছি, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি কীভাবে আপনাদেরকে সেবা প্রদান করে, কীভাবে আরও নতুন নতুন এবং অটোমেশনের মাধ্যমে কীভাবে আপনাদেরকে ফাস্টার সার্ভিস দিয়ে, কীভাবে আপনি বাসায় থেকে অ্যাকচুয়ালি একটা ব্যাংক স্টেটমেন্ট, আমাদের যে স্টেটমেন্টটা বা ট্যাক্স সার্টিফিকেট, এগুলোর জন্য যেন আমাদের অফিসে না আসতে হয়, এগুলোর জন্য আপনি বাসায় বসেই পেতে পারেন, এবং আপনি বাসায় বসেই যেন একটা ঋণের আবেদন করতে পারেন বা একটা ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং আপনারা আমাদের পাশে থাকেন। আমরা ইনশাল্লাহ অ্যাকচুয়ালি যেমন গত 27 বছর যেরকম অ্যাকচুয়ালি কাউকে আমরা কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারবে না যে কেউ টাকা ফেরত নিচে এসেছে, আমরা বলেছি যে আপনি দয়া করে কালকে আসেন। এটা 50 কোটি টাকার ডিপোজিট এনক্যাশমেন্ট হোক আর 100 কোটি টাকা হোক, এই মেকানিজমটা, এই তারল্য ব্যবস্থাপনাটা আমরা সবসময় রাখি, কারণ আমরা সবসময় গুরুত্ব দিই আমাদের গ্রাহকদের যদি আজকে টাকা দরকার হয় তাহলে আমাকে আজকেই টাকাটা দিতে হবে, এটা আমার কোনো স্কোপ নাই এটা কালকে দেওয়ার। সো ওই নীতিটা আমরা সবসময় ইনশাল্লাহ বজায় রাখি, এবং আমাদের অ্যাকচুয়ালি এভাবেই আমরা আমাদের গ্রাহকদেরকে সেবা দিয়ে যেতে চাই।